দেখি এইদিকে দ্রুত আগাই। ওইদিকে হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্টের ছোট্ট করে কিছু বেসিক ক্লাস নেই, এইদিকে স্পেশাল লেকচার শিট গুলোও দেই। যারা পড়তেছো তারা আগাইতে পারবা, যারা পড়তেছো না তারা তো মুশকিলে পড়বে। আর আমিও দেখি হচ্ছে ফ্রিতেই প্লে লিস্ট তৈরি করবো একটা প্রিন্সিপাল অ্যাকাউন্টিং ফিনান্সের উপর। হ্যাঁ, তো শর্টকাটে যদি কেউ ওগুলো থেকে উপকৃত হয় তাহলে হতে পারবে। কিন্তু আসলে শর্টকাট আসলে হবে না, শর্টকাট স্কোপ করার কোনো সুযোগ নাই, সত্য কথা যেটা। কারণ 4 ঘন্টা পরীক্ষা তো, এখানে 4 ঘন্টা তোমাকে লিখতে হবে, শর্টকাটটা কি ব্যবহার করবা? 4 ঘন্টা তো শর্টকাট না, তাই না? হ্যাঁ। সমস্যা এই জায়গায় যে 4 ঘন্টা যদি শর্টকাট কিছু হইতো, যে 4 ঘন্টাটা যদি কমিয়ে যদি হচ্ছে 10 মিনিটে আনা যাইতো, তাহলে একটা কথা ছিল যে না তুমি 4 ঘন্টার পরীক্ষা শর্টকাটে তুমি 10 মিনিটে দিয়ে আসতে পারলা, এমনটা হলে তো ভালোই হইতো। কিন্তু এর তো সুযোগ নেই, তার মানে এখানে কোনো শর্টকাট নাই। তোমাকে ইলাবোরেটলি লিখতেই হবে, জানতে হবে, শিখতে হবে, পারতে হবে, এমন। আচ্ছা, তাহলে 7 নম্বর যে আমাদের সলভ ক্লাসটা ছিল, সেই সলভ ক্লাসে আমরা 10টা ম্যাথ দিয়েছিলাম। হ্যাঁ, সেই 10টা ম্যাথের মধ্যে আমি সম্ভবত 8টা ম্যাথেই তোমাদের একদম ধরে ধরে করিয়ে দিয়েছি, এবং এইটার অ্যান্সার শিট তো তোমাদের দিয়েই দিয়েছে। তো এই 8 নম্বরটাতে কয়েকটা সমস্যা ছিল কয়েকটা জায়গায়, সাব্বিরের, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে আরো কে জানি ওর নাম, ওর নামটা ভুলে গেলাম। তো এটা নিয়ে তো আলোচনা করেছি, তো এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না আপাতত এই ক্লাসে, তারপরে যদি সমস্যা থাকে আমি পরবর্তীতে দেখাই দিব নিয়ে। তো এইটার আসলে মূল প্রতিপাদ্য বিষয়টা ছিল এমন যে পার্সেস জার্নালও তৈরি করো, সেল জার্নালও তৈরি করো, আবার তোমাকে জেনারেল জার্নাল তৈরি করতে বলছে। মানে যে ট্রানজেকশন গুলো ছিল সেই ট্রানজেকশন গুলাতে অনেকগুলো ট্রানজেকশন মিস করা ছিল, স্পেশাল, এরপর জেনারেল। তো স্বাভাবিকভাবে সবগুলারে জাবেদা দিতে বলছে। জাবেদা মানে ওই জাবেদা ডেবিট ক্রেডিট ভাগে ভাগ করে বসানো, এই। আর যখন ঘরের প্রয়োজন পড়বে তখন তো ঘরে ইউজ করা। এটাই ছিল হচ্ছে 8 নম্বরটা, একটা ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। আবারও বলে দেই যে এই কোশ্চেনটা কিন্তু দেখিও, হ্যাঁ, এই কোশ্চেনটা কিন্তু রিপিট হতে পারে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টে, এমন কোশ্চেন কিন্তু আসেনি। তো এটা দেখিও একটু ভালোভাবে। এরপর হচ্ছে 9 নম্বর কোশ্চেনটাতে আমরা আসি, 9 নম্বর কোশ্চেনটা থেকে সলভ করি। তো এই 9 নম্বর কোশ্চেনে দেখো তোমাদের বলছে যে ক্যাশ পেমেন্ট জার্নাল তৈরি করতে বলছে। তো এখানে হচ্ছে যে খতিয়ানের জের গুলো দেওয়া আছে, এগুলো তো খতিয়ানের হচ্ছে হিসাব সমূহ, হ্যাঁ, হিসাবের টাইটেল এগুলো খতিয়ানের। তো এগুলোর কিন্তু ব্যবহার অতটা নাই, ব্যবহার মূলত ওই যে অ্যাকাউন্ট নাম্বার গুলা রেফারেন্স নাম্বারে শুধু বসাই দেবো, এই। এর বাইরে কিন্তু ওগুলোর ব্যবহার নাই। তো ক্যাশ পেমেন্ট জার্নাল তৈরি করতে বলছে, স্বাভাবিকভাবে আমরা তো জানি যে আমাদের ক্যাশ পেমেন্টে ক্যাশ ক্রেডিট হয়, আর অপর দিকে আমাদের হলো ডিসকাউন্ট ক্রেডিট হয়, ঠিক আছে, কারণ আমরা ওই সময় কিছু টাকা ছাড় পাই। তো এখানে ডিসকাউন্টের জায়গায় আবার মার্চেন্ডাইজ ইনভেন্টরি কেন? আচ্ছা দাঁড়াও দেখি, ক্যাশ পেমেন্ট না, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, মার্চেন্ডাইজ ইনভেন্টরি আসবে, এই কারণে আসবে কারণ আমাদের এটা হলো পার্সেস ডিসকাউন্ট, ঠিক আছে। তো তোমাদের ওই যে গত ক্লাসের মতোই বলবো যে তোমরা যখন কোশ্চেন গুলো সলভ করবা তখন দেখবা যে কোশ্চেনটা পিরিয়ডিক না পারপেচুয়াল। যেহেতু হুম। কোশ্চেনটা হচ্ছে পারপেচুয়াল সিস্টেমের, হ্যাঁ, এর কি কোনো সিমটম এখানে আছে, কোনো কিছু বলছে? না, কোনো কিছুই বলে নাই, কিন্তু আমাদের এখানে পার্সেস মার্চেন্ডাইজ আছে। তাহলে এই জায়গা থেকে আমাদের বুঝে নিতে হবে, হ্যাঁ, পার্সেস মার্চেন্ডাইজ আছে, এই কারণে আমরা বুঝে নিব যে এটা হচ্ছে পারপেচুয়াল সিস্টেমে করতে হবে। তো তোমরা চাইলে এইটা হলো পিরিয়ডিকেও করতে পারবা, পিরিয়ডিক করলে এখানে মূলত হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি অ্যাকাউন্ট যে ক্রেডিট, সেখানে তোমরা পার্সেস ডিসকাউন্ট কথাটাও লিখতে পারবা, হ্যাঁ, কোনো সমস্যা নাই, এগুলোতে এগুলো নিয়ে কোনো ঝামেলা হবে না, জাস্ট জিনিসগুলো বসানো, এটা হলো মূল বিষয়। তো এই 9 নম্বরে কি কারো কোথাও সমস্যা আছে? 9 নম্বরে দেখো প্রচুর কিন্তু ডিসকাউন্ট আছে, দেখো প্রচুর ডিসকাউন্ট আছে, এরপর হচ্ছে ইনভয়েস নাম্বার দেওয়া আছে, চেক নাম্বার দেওয়া আছে। তাহলে হুম।
চেক নাম্বার গুলো আমরা ব্যবহার করব, যেহেতু চেক নাম্বার প্রত্যেকটা জায়গাতে দেওয়া আছে, স্বাভাবিকভাবে আমরা চেক নাম্বারের জন্য আলাদা একটা ঘর করবো। যদি না থাকতো তাহলে তো দেওয়ার দরকার নাই। চেকে যেহেতু আমরা কোনো একজন পাওনাদারের টাকা পরিশোধ করছি, স্বাভাবিকভাবে আমরা কি করব, ক্যাশ ক্রেডিট করব। আর অপর দিকে কোনো একজন পাওনাদারের টাকা যদি পরিশোধ করি তাহলে অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট করে দেব। হ্যাঁ, তো এক্ষেত্রে হচ্ছে আমাদের অক্টোবরের 1 তারিখে কি বলা আছে যে পার্সেস মার্চেন্ডাইজ। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা নগদে আমরা হচ্ছে মার্চেন্ডাইজ ক্রয় করছি, তাহলে স্বাভাবিকভাবে মার্চেন্ডাইজ অ্যাকাউন্ট ডেবিট হবে, আর অপরদিকে হচ্ছে আমাদের ক্যাশ ক্রেডিট হবে। তো আমরা হচ্ছে সেই জিনিসটা আদার্স এর ঘরে দিয়ে দিতেছি, এই তো। তো 9 নম্বরটাতে কি কেউ কোথাও সমস্যা পড়ছো? আমি জাস্ট নর্মালি আলোচনা করতেছি, যারা একদমই বোঝো না, পারো না, তাদের জন্য এভাবে বলতেছি না, তাদের জন্য তো বেসিক ক্লাসগুলো নিয়ে নিছি, বা বেসিক ক্লাসগুলো দেখলে তোমরা ওগুলো পারবা। তো 9 নম্বরের সমস্যা হবে? 9 নম্বরে কিন্তু সমস্যার কথা না, কারো না না, সমস্যা হয়েছে? সমস্যা নাই। আচ্ছা, না। 9 নম্বরে যদি সমস্যা না থাকে আমরা একটু 10-এ আসবো। 10টা একটু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। হ্যাঁ, 10 নম্বরটা হ্যাঁ। দেখো, এখানে বলছে prepare a sales journal giving a posting to the general ledger and subsidiary ledger under the periodic system। তো এখানে বলছে যে আমাদের যে ট্রানজাকশন 3টা আছে, হ্যাঁ, এই 3টা থেকে তোমাকে সেল জার্নাল তৈরি করতে বলছে। যদি 3টাই সেলস রিলেটেড ট্রানজাকশন হয়, স্বাভাবিকভাবে সেল জার্নালে কিন্তু 3টা ট্রানজাকশনই কিন্তু যাবে। এরপর সেই ট্রানজাকশন গুলার লেজার করতে বলছে, জেনারেল লেজার মানে প্রধান খতিয়ান তৈরি করতে বলছে, এবং একই সঙ্গে সাবসিডিয়ারি লেজার তৈরি করতে বলছে। হ্যাঁ, সহকারী খতিয়ান। এখন এখানে হচ্ছে নরমালি প্রধান যে খতিয়ানটা, সেইটার জাবেদা মূলত এইটা যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস কিন্তু ক্রেডিট। সচরাচর আমরা যখন পণ্য বিক্রি করি তখন সেলস ক্রেডিট হয়, আর অপরদিকে যদি ধারে হয় সেটা অ্যাকাউন্ট রিসিভেবল হয়। তো স্বাভাবিকভাবে আমাদের সেল জার্নালের জাবেদাই কিন্তু এইটা, যে আমাদের সেলস হচ্ছে ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে ডেবিট। এখন এই যে জাবেদাটা আছে না, সেটাই কিন্তু আমরা দিয়েছি এখানে, ঠিক আছে। তাহলে আমরা নরমালি দেখো জেনারেল জার্নালে কিন্তু এভাবে জাবেদা দেই যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। তো জেনারেল জার্নালে যেভাবে জেনারেল লেজার করি, যেমন অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য যখন লেজার করব তখন বিবরণের ঘরে সেলস লিখবো, আর টাকার ঘরে হচ্ছে কি টোটাল যে টাকাটা 6,000 টাকা সেটাই ক্রেডিট করে, সরি, অ্যাকাউন্ট রিসিভেবল যখন আমরা করব তখন হচ্ছে টাকাটা ডেবিটে বসাবো, যেহেতু অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আর অপরদিকে সেলসটা হচ্ছে আমরা টাইটেলের ঘরে লিখবো। মানে এই যে দেখো, আমরা যখন অ্যাকাউন্ট রিসিভেবলের লেজার করব তখন অ্যাকাউন্ট রিসিভেবল দেব, আর অপরদিকে হচ্ছে বিবরণের ঘরে তার বিপরীত হিসাব সেলসটা দেব। অ্যাকাউন্ট রিসিভেবল যেহেতু ডেবিট, স্বাভাবিকভাবে তার টাকাটাও আমরা ডেবিট দেবো, যেহেতু আর কোনো এন্ট্রি নাই, স্বাভাবিকভাবে এইটাই হবে কি আমাদের হলো ব্যালেন্স। এভাবে মূলত আমাদের কি করতে হবে, জেনারেল জার্নাল দিতে হবে। সেম অনুরূপভাবে সেলস রিভেনিউ ওইটা জেনারেল জার্নাল যখন দিব তখন আমাদের এই অ্যাকাউন্ট টাইটেলের এই জায়গায় আসলে অ্যাকাউন্ট রিসিভেবল হবে। হ্যাঁ, এটা ঠিক করে নিও, যেহেতু আমরা সেলস রিসিভেবল। আচ্ছা, যখন আমরা হচ্ছে হলো সেলস লেজার করব তখন আমরা সেলস ক্রেডিট, টাকাটা এই যে ক্রেডিট পাশে, কিন্তু তার বিপরীত হিসাব কি ছিল, অ্যাকাউন্ট রিসিভেবল। স্বাভাবিকভাবে আমরা অ্যাকাউন্টিং টাইটেলের ঘরে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল কথাটা লিখবো। এই দুইটা হচ্ছে কি আমাদের জেনারেল জার্নাল, ঠিক আছে। এই দুইটা হচ্ছে কি আমাদের জেনারেল জার্নাল, সরি জেনারেল লেজার। তাহলে আমাদের এই যে এখানে যে সেল জার্নালের যে জার্নালটা ছিল সেইটারে মূলত আমরা জেনারেল লেজার করে ফেললাম, যে যেরকম ভাবে আমরা খতিয়ান শিখেছি আগে, সেম একই ভাবে। এখন ঠিক এই জায়গা থেকে তোমাকে সাবসিডিয়ারি লেজার তৈরি করতে বলা হয়েছে। সাবসিডিয়ারি লেজার বলতে এই অ্যাকাউন্টিং রিসিভেবল বা অ্যাকাউন্ট রিসিভেবল যতজন আছে তার প্রত্যেকজনের নামে এক একটা করে তোমাকে কি করতে হবে, এক একটা করে সহকারী খতিয়ান তৈরি করতে হবে, সাবসিডিয়ারি খতিয়ান। অর্থাৎ তুমি আব্বাস যার কাছ থেকে টাকা পাও তার একটা আলাদা খতিয়ান হবে। স্বাভাবিকভাবে আমরা কি লিখবো, আব্বাস লিখবো, ঠিক আছে। আব্বাস এখানে আমাদের হচ্ছে কি রিসিভেবল, স্বাভাবিকভাবে আমরা আব্বাসের সহকারী খতিয়ান করবো, তাহলে আমরা আব্বাস লিখবো। আর অপর দিকে এখানে অ্যাকাউন্টিং টাইটেলের ঘরে আসলে সেলস কথাটা লিখতে হয়, ঠিক আছে। আমরা এখানে অ্যাকাউন্ট টাইটেলে সেলস কথাটা লিখবো, যেহেতু আব্বাসের কাছে আমরা সেল করছি। এখন কত টাকা আব্বাসের কাছে সেলস করছি, এই যে দেখো 1,000 টাকা সেলস করছি। স্বাভাবিকভাবে আব্বাসের কাছ থেকে তাহলে আমরা কি করব, 1,000 টাকা পাবো, এই যে দেখো ডেবিটের ঘরে। সুতরাং তার ব্যালেন্স হচ্ছে তার কাছ থেকে 1,000 টাকা পাবো। এই তোমরা কিন্তু সাবসিডিয়ারি লেজার কিন্তু দেওনি বা শেখোনি কিন্তু সাবসিডিয়ারি লেজার, এটা কি শিখেছো? শিখোনি কিন্তু। তাহলে না। সাবসিডিয়ারি লেজারটা একটু শিখে নাও, যখন তোমাকে সাবসিডিয়ারি লেজার দিতে বলবে মানে সহকারী খতিয়ান। বিষয়টা হচ্ছে অ্যাকাউন্টিং, অ্যাকাউন্ট রিসিভেবল আমরা যার কাছ থেকে টাকা পাবো
ঠিক আছে? এখন সবার কাছ থেকে টাকা পাবো, তার সমষ্টিটাই হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবলের টোটাল। কিন্তু পার জনের কাছ থেকে আমরা কত টাকা পাবো সেইটার জন্য আমাদের আলাদা খতিয়ান তৈরি করতে হয়। যেমন এখানে আব্বাস আছে, এখানে রহিম থাকবে, রহমান থাকবে, আরো অন্যান্য নামগুলো থাকবে। ঠিক আছে? তো যার যে নাম তার জন্য আলাদা আলাদা খতিয়ান করবে এবং এটা আলাদা থাকে। এবং এগুলা জেরগুলো নিয়ে গিয়ে আমরা অ্যাকাউন্টিং রিসিভেবলের মূল খতিয়ানে মূলত স্থানান্তর করে এবং মূল জের বের করে দেখো 6,000 টাকা এখানে বের করছে। তাহলে এখানে আব্বাসের কাছ থেকে পাই হলো 1,000 টাকা। অপরদিকে আমাদের পরের জন হচ্ছে চন্দন। ঠিক আছে? চন্দনের কাছ থেকে পাই হচ্ছে দেখো আমরা 2,000 টাকা পাই। ঠিক আছে? এখানে সেলস কথাটা লিখতে হবে, কারণ আমাদের বিপরীত হিসাব সেলস। আমরা সেলস করার কারণে চন্দনের কাছ থেকে 2,000 টাকা পাবো। তাহলে এই যে দেখো চন্দনের কাছ থেকে 2,000। অপরদিকে আমাদের আরেকজন কি, দিনার। দিনারের কাছ থেকে আমরা হলো 3,000 টাকা পাবো। তাহলে দেখো এখানে 3,000, এইদিকে 2,000, এইদিকে হলো 1,000, এই টোটাল হচ্ছে দেখো 6,000 টাকা। এইভাবে আমাদের মিলাই দেখাতে হবে। তাহলে সাবসিডিয়ারি লেজার হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির নামে খতিয়ান হিসাব খুলতে হবে। ঠিক আছে? এখন এই যে প্রত্যেকটা ব্যক্তির নামে যখন আমরা অ্যাকাউন্ট মানে খতিয়ান হিসাব খুলবো, তাদের কাছ থেকে আমরা কেন টাকা পাই? তাদের কাছ থেকে আমরা কিন্তু সেলস এর কারণে টাকা পাই। তো স্বাভাবিকভাবে আমাদের অ্যাকাউন্টিং টাইটেলে সেলস এর কথাটা লিখতে হবে। আর তাদের কাছ থেকে যেহেতু টাকা পাই, তারা যেহেতু ডেবিট, হিসাবে টাকা কিন্তু তাদেরকে ডেবিট করে দিতে হবে। ঠিক আছে? এভাবে মূলত এখানে সাবসিডি লেজারটা দিতে হবে। এই কোশ্চেনটা দেখো মাত্র 3টে এন্ট্রি নিয়ে, কিন্তু বেশি না, মাত্র 3টে এন্ট্রি। সেই 3টে এন্ট্রি থেকে দেখো তোমাকে সেল জার্নাল তৈরি করতে বলছে। সেই সেল জার্নাল থেকে দেখো এখানে হলো আহ মানে জেনারেল লেজার তৈরি করতে বলছে, প্রধান খতিয়ান তৈরি করতে বলছে। সেই জায়গা থেকে দেখো 3 জনের নামে আবার কি হয়েছে, সাবসিডিয়ারি লেজার তৈরি হয়েছে। তাহলে দেখো 3টা ট্রানজেকশন দিয়ে কত বড় একটা ম্যাথ তৈরি করে দিয়েছে। তো এই ম্যাথটাতে কিন্তু 10 মার্ক রাখছে। তো এই ধরনের ম্যাথ গুলো কিন্তু খুব রিপিট হতে পারে। তো স্বাভাবিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো কিন্তু এখানে অ্যাড করছি। তাহলে এই কোশ্চেনটা কিন্তু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2012-তে আসছিল, অর্থাৎ অল বোর্ড 2012। অপরদিকে হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2016-তে এই কোশ্চেনটা করা হয়েছিল। তো এই কোশ্চেনটাকে একটু বুঝলা না বুঝতে পারো নাই? বুঝতে পারছি। সলভ গুলো দেখিও ভাই। হ্যাঁ, আমি অনেকটা প্রেশারাইজের মধ্যে আছে অনেকগুলো বিষয়ে, এজ এ রেজাল্ট হচ্ছে পুঙ্খানুপুঙ্খানু ধরে ধরে বোঝাচ্ছি না। কিন্তু যেহেতু সলভ ক্লাস গুলো দেওয়া আছে, সলভ ক্লাস গুলো একটু গুরুত্ব সহকারে দেখবা। প্লাস হচ্ছে এইগুলো তো সলভ পিডিএফটাও দিয়েছি, যেটা বুঝবা না সেটা বুঝাই নিবা। আসো, আজকে হচ্ছে আমাদের হলো মানে যে অংশটার উপর সলভ ক্লাস, সেটা হচ্ছে সলভ ক্লাস 8। তো এই সলভ ক্লাসে সম্ভবত কয়টা আছে, 8টার মতো ম্যাথ আছে। ঠিক আছে? ওই একই প্রায়। এই যে দেখো, ক্যাশ রিসিভ জার্নাল তৈরি করো, তো এটা তো পূর্ববর্তী সলভ ক্লাসে আমি করাই দিয়েছি বা বুঝাই দিয়েছি ভালোভাবে। এটাতে কি কোনো সমস্যা আছে? কোনো এন্ট্রি বোঝো নাই এমন? এই যে এখানে বলেই দেওয়া আছে, এই যে দেখো এই এন্ট্রি থেকে আমরা বুঝে যাব এটা হচ্ছে কি পারপেচুয়াল সিস্টেমের ম্যাথ। তো স্বাভাবিকভাবে পারপেচুয়াল সিস্টেমে কস্ট অফ গুডস সোল্ড এবং মার্চেন্টাইজ ইনভেন্টরির জন্য আমাদের একটা কি করতে হবে, আলাদা ঘর কাটতে হবে। আর বাকি ক্যাশ রিসিভের জন্য যেভাবে ঘর কাটতে হয় সেগুলো আমাদের কাটতে হবে। এই তো। এটা পারো না এমন কেউ আছো বোঝো নাই এখানে? পারছি। পূর্ববর্তী যে ম্যাথ গুলো সলভ করাই দিয়েছি, ওই সলভ ক্লাস গুলো দেখলে তোমরা এটা পারবা। ঠিক আছে? আর এখানে তো সলভ দেওয়া আছে। তো 12 নম্বরে আসি, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2020 এই কোশ্চেনটা করা হয়েছিল। এই সেম এই কোশ্চেনটা কোন ধরনের কোশ্চেন, ওই ক্যাশ পেমেন্ট জার্নাল। এটা কি কার উপর, ওই ক্যাশ পেমেন্ট জার্নাল। তো ওই সেম আমরা দেখব কোশ্চেনটা আসলে পিরিয়ডিক না পারপেচুয়াল। তো নরমালি এখানে যেহেতু সেলস রিলেটেড কোনো ট্রানজাকশন নাই, পার্সেস রিলেটেড ট্রানজাকশন আছে, তাহলে আমরা দেখব মূলত যে পার্সেস কি মার্চেন্ডাইজ করছে না গুডস করছে। যদি মার্চেন্ডাইজ থাকে তার মানে ধরে নিব যে এটা পারপেচুয়াল সিস্টেমে করতে হবে। যদি বলে যে পার্সেস গুডস, তাহলে তখন আমরা বুঝে নিব ওটা পিরিয়ডিকে। তো যেহেতু এখানে পার্সেস মার্চেন্ডাইজ করছে, সেইভাবে আমরা ধরে নিব যে এখানে পারপেচুয়াল সিস্টেমে আমাকে অঙ্কটা করতে হবে। যেহেতু পারপেচুয়াল সিস্টেমে অঙ্কটা করতে হবে, নরমালি দেখো এই যে দেখো এই কোশ্চেনটা দেখো 1 নম্বরে যে পার্সেস মার্চেন্ডাইজ পার্সেস ফর ক্যাশ টাকা 32,500। তাহলে এটা কিন্তু আমরা ক্যাশ পেমেন্ট জার্নাল করব, তাহলে ক্যাশ কিন্তু ক্রেডিট। তাহলে আমরা ক্রেডিট দিকে ক্যাশের ঘর দেব এবং ক্যাশের ঘরে 32,500 টাকা দেব। তাহলে আমাদের ক্যাশ কেন চলে গেছে? মার্চেন্টাইজ ইনভেন্টরির কারণে। যেহেতু মার্চেন্টাইজ ইনভেন্টরি কিনছি, তো স্বাভাবিকভাবে আমরা মার্চেন্টাইজ ইনভেন্টরি নামে এখানে একটা ঘর কাটতে পারবো। তোমরা চাইলেই কিন্তু কাটতে পারবা। ঠিক আছে? তোমরা চাইলেই কিন্তু যেমন সম্পদ ক্রয় করছো,
বিষয়টা দেখো, তোমরা সম্পদ ক্রয় করছো, যেমন মনে করো ফার্নিচার ক্রয় করছো, তাহলে ক্যাশ ক্রেডিট, স্বাভাবিকভাবে টাকাটা ক্রেডিটে। আর অপরদিকে তুমি কিন্তু ডেবিট পাশে ফার্নিচার নামে একটা ঘর কাটতে পারবা। তো কতগুলো সম্পদের নামে ঘর কাটবা, তার চেয়ে বরঞ্চ যতগুলো সম্পদ আছে সবগুলো আদার্স অ্যাকাউন্টে ঢুকাই দিবে, ভেজাল শেষ। তাহলে যেহেতু পার্সেস অথবা হচ্ছে আমাদের ক্যাশ পেমেন্টের সঙ্গে ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে যে অ্যাকাউন্ট পেয়েবল, একই সঙ্গে এক্সপেন্সেস, একই সঙ্গে অ্যাসেট ক্রয়, এই বিষয়গুলো যেহেতু থাকে, তো এক্সপেন্সেস অনেক থাকে। তারপরে হচ্ছে কি বলা হচ্ছে ফার্নিচার বা অ্যাসেট ক্রয়, এগুলো অনেক থাকে, তো সবগুলো আদার্স এর ঘরে দিতে পারবা, অ্যাকাউন্ট পেয়েবলের নামে একটা ঘর শুধু কাটবা। অর্থাৎ অত ঝামেলা না করে যত আছে ডেবিট পাশে সবকিছু হচ্ছে আদার্স এর ঘরে দেওয়া, ক্রেডিট পাশে হচ্ছে বাকিগুলো দেওয়া, এই না এভাবে না করতে পারবা, কোনো সমস্যা নেই। বোঝা না গেল? তাহলে এই যে এই কোশ্চেনটা ক্যাশ ক্রেডিট মার্চেন্টাইজ ক্রয় করছে, এটা সম্পদ, স্বাভাবিকভাবে আদার্স এর ঘরে দিয়ে দিছে। এরপর দেখো সাপ্লাইস কিনছো, তুমি ফার্নিচার কিনছো, যেটাই কেনো না কেন তুমি টাকা দিছো, স্বাভাবিকভাবে ক্যাশ ক্রেডিট। আর অপরদিকে তোমার ওই হিসাবটা আদার্স এর ঘরে ডেবিট, ভেজাল শেষ। যেহেতু আদার্স এর ঘরে সব টাকা দিতেছো, স্বাভাবিকভাবে কেন আদার্স এর ঘরে দিলা, ওই হিসাবের আলাদা নামগুলা তোমরা অ্যাকাউন্টিং টাইটেলের ঘরে লিখবা, এই তো শেষ। তো এই জায়গায় শুধু একটাই কঠিন জায়গা আছে, সেটা কোনটা জানো? এই যে হলো এইটা, আমরা মূলত কাউকে টাকা পরিশোধ করতেছি, স্বাভাবিকভাবে ক্যাশ ক্রেডিট। এখন 45,000, সরি 4500 টাকা কেউ আমাদের কাছে পায়, তাকে আমরা 4500 টাকা পরিশোধ করার এগেনস্টে 2% বাট্টা কমে, অর্থাৎ 4,410 টাকা পরিশোধ করছে, তাহলে ক্যাশ ক্রেডিট 4,410 টাকা। কিন্তু সে কত টাকা পাইতো? 5,000 টাকা, তাহলে অ্যাকাউন্ট পেয়েবল কিন্তু 5,000 টাকা ছিল। তাহলে এখানে যে আমরা 90 টাকা ছাড় পাইলাম, এই ছাড়টাই হচ্ছে কি পার্সেস ডিসকাউন্ট, অর্থাৎ পণ্য ক্রয় করার সময় ডিসকাউন্ট পাইছি। তাহলে এইটা মূলত হলো বিপরীত ব্যয়, এবং এইটা ক্রেডিট হয়, তো স্বাভাবিকভাবে আমরা ক্রেডিট করব। তো এটা তো হচ্ছে পার্সেস ডিসকাউন্ট, কিন্তু আমরা যেহেতু পারপেচুয়াল সিস্টেমে ম্যাথটা করতেছি, ক্রয় রিলেটেড পার্সেস যেখানে আসবে সেটা পার্সেস, কি বলা হচ্ছে পার্সেস, নরমালি পার্সেস ডিসকাউন্ট, পার্সেস রিটার্ন এন্ড অ্যালাউন্স, এরপর হচ্ছে হলো পার্সেস, মানে ক্রয় পরিবহন যেটা, হ্যাঁ, যেটাকে আমরা ফ্রাইট ইন অথবা ট্রান্সপোর্টেশন ইন বলি, ওই হিসাবগুলা ইনভেন্টরি হিসেবে আমরা ডেবিট ক্রেডিট করব। তো এই কারণে মূলত এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট করা হয়েছে, যেহেতু পার্সেস ডিসকাউন্ট ক্রেডিট হচ্ছে, স্বাভাবিকভাবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি আমাদের ক্রেডিট করে দিতে হবে। এই এতটুকু। এখানে দেখো, এই যে দেখো 19 তারিখের একটা নতুন এন্ট্রি, যে উইথড্র ক্যাশ অফ টাকা 50 টাকা ফ্রম বিজনেস ফর পার্সোনাল ইউজেস, অর্থাৎ 1500 টাকা তুমি হচ্ছে ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশ্যে প্রতিষ্ঠান থেকে উত্তোলন করছো, তাহলে ক্যাশ ক্রেডিট উত্তোলন ডেবিট। তাহলে এই তো দেখো ক্যাশ ক্রেডিটের ঘরে টাকাটা দেওয়া হয়েছে, এই যে, এবং বাকিটা আদার্স এর ঘরে তুমি দিয়ে দিছো। কেন দিছো আদার্স এর ঘরে? কারণ ওটা উইথড্র। এই তো শেষ। 13 নম্বরটা দেখো তো, 13 নম্বর বড় মনে হয়, তাই না? 13 নম্বর কি বলছে? জার্নালাইজ দ্য ট্রানজেকশন অ্যাভো ইন 4 কলাম ক্যাশ পেমেন্ট জার্নাল। এখন 4 কলাম বলতে দেখো, আমরা যখন হচ্ছে স্পেশাল লেকচার শিটটা দিয়েছি, সেখানে দেখবা পারপেচুয়াল সিস্টেম করলে 5 কলাম হয়, আর নর্মালি পারপেচুয়াল সিস্টেম ব্যতি রেখে যখন কোশ্চেনটা করবা তখন দেখবা 4 কলাম হবে, মানে ডেবিট পাশে 2টা পক্ষ আসবে, ক্রেডিট পাশে 2টা পক্ষ আসবে। ঠিক আছে? এই তাহলে এখানে হচ্ছে দেখো ক্যাশ পেমেন্ট জার্নাল, ওই তো সেম, ক্যাশ ক্রেডিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি অথবা পার্সেস ডিসকাউন্ট এখানে ডেবিট, আর অপরদিকে অ্যাকাউন্ট পেয়েবল হচ্ছে ডেবিট, আর অপরদিকে আদার্স অ্যাকাউন্ট ক্রেডিট। তো হিয়া বড় একটা কোশ্চেন দেখছো, এগুলা হচ্ছে জাস্ট সব, মানে রেফারেন্স নাম্বারে হিসাবের অ্যাকাউন্ট গুলা যাতে তুমি বসাইছো কি বসাও নাই, তোমার নাম্বার কাটার জন্য এগুলা, এগুলোর কিন্তু আহামরি কোনো কাজ নাই। ঠিক আছে? আর অপরদিকে এগুলা কি আছে? আচ্ছা, অ্যাকাউন্ট পেয়েবল লেজার অফ আরাফাত কোম্পানি। আচ্ছা ঠিক আছে, আরাফাত কোম্পানির অ্যাকাউন্ট পেয়েবল, অর্থাৎ যারা যারা টাকা পায় তাদের ব্যালেন্স দেওয়া আছে। এই যে হাতেম অ্যান্ড কোং তোমার কাছ থেকে 9,000 টাকা পায়, মানে এটাও কিন্তু সহকারী ক্ষতি। এরপর কবির অ্যান্ড কোং তোমার কাছ থেকে 4,700 টাকা পায়, আসাদ পায় হলো 2,000 টাকা, সুমন পায় হলো 3,800 টাকা। তো যাই হোক না কেন, জুলাই মাসে এই নিম্নোক্ত ট্রানজাকশন গুলো হয়েছে, এই ট্রানজাকশন গুলোর এগেনস্টে তোমাকে কি করতে হবে? ক্যাশ পেমেন্ট জার্নাল তৈরি করতে হবে। তো এই ট্রানজাকশনটা বা এই এই মানে ম্যাথটা যেহেতু বড়, এটা কি করছো কেউ? এই ধরনের কোশ্চেন গুলা অ্যাকাউন্টিং ফাইন্যান্স ডিপার্টমেন্টে আসে। এই জিনিসগুলোর কিন্তু আহামরি কোনো কাজ নাই, এই জিনিসগুলোর আহামরি একদমই কাজ নাই। ঠিক এই জায়গা থেকে যখন তোমাকে সাবসিডিয়ারি লেজার করতে বলবে,
তখন এই অ্যামাউন্ট গুলার কিন্তু দরকার আছে। যখন তুমি হাতেম অ্যান্ড কোঙ্গের সাবসিডারি লেজার করবা, অর্থাৎ উপরে হাতেম লিখবা, তখন তোমাকে হাতেম ব্যালেন্স সিডি, সরি মানে ব্যালেন্স বিডি দেখাতে হবে ক্রেডিট পাশে, যেহেতু হাতেম তোমার কাছ থেকে টাকা পায় অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। তখন হাতেমের যখন তোমরা সাবসিডারি লেজার করবা, তখন ব্যালেন্স বিডি 9,000 টাকা ক্রেডিট পাশে আগে বসাতে হবে। এরপর হাতেমকে পরিশোধ করছো, অথবা হাতেমের কাছ থেকে তোমরা টাকা নিয়ে আবার ধারে পণ্য ক্রয় করছো, এই জিনিসগুলো যোগ বিয়োগ হয়ে হাতেমের কিন্তু মূল জের বের হবে। যেমন মনে করো হাতেমের কাছ থেকে 9,000 টাকার পণ্য ক্রয় করছে, স্বাভাবিকভাবে সে 9,000 টাকা পায়, আগে থেকেই পায়, এই কারণে এটা ব্যালেন্স বিডি। এরপর মনে করো আবার ক্রয় করছে হলো 1,000 টাকা, তার মানে কি সে আমাদের কাছে 10,000 টাকা পায়, তাকে তোমরা 4,000 টাকা দিয়েছো, স্বাভাবিকভাবে সেই 4,000 টাকা ক্রেডিট, সরি মানে ডেবিট করতে হবে, যেহেতু সে পায় তার, তাকে টাকা পরিশোধ করলাম ক্যাশ ক্রেডিট, আর হাতেম এখানে ডেবিট হয়ে গেল, তার মানে কি মাইনাস করলে সে আর আমাদের কাছ থেকে 6,000 টাকা পাবে। তো এই জিনিসটি কিন্তু আমরা কি করি, খতিয়ানি করি। এইগুলো কি বুঝতেছো আমার কথাগুলা? জি বুঝতেছি। তাহলে এই জায়গা থেকে দেখো তোমাদের হচ্ছে পারপেচুয়াল সিস্টেমে ক্যাশ পেমেন্ট জার্নাল তৈরি করতে বলছে। তো এটা বোঝো না এমন কেউ আছো? আমি কি বুঝাই দেবো ধরে ধরে? এই যে দেখো চেক নাম্বার আছে, চেক নাম্বার বসাই দেবো। এই যে পারচেস মার্চেন্ডাইজ, ওই সেম একই ট্রানজাকশন, ক্যাশ ক্রেডিট মার্চেন্ডাইজ ডেবিট। আর মার্চেন্ডাইজ ডেবিট ওইটারে আমরা কি করব, ওইটারে আমরা আদার্স এর ঘরে দিব। যেহেতু আদার্স এর ঘরে আমরা কোনো সম্পত্তির নামে কোনো হিসাব খুলি না, ব্যয়ের নামে কোনো হিসাব খুলি না। এই তো গেল। এরপর দেখো পারচেস স্টোর ইকুইপমেন্ট, চেক নাম্বার দিয়ে দিলাম, ইকুইপমেন্ট ক্রয় করছো, তাহলে ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট, তাহলে এই যে ঘরের ক্রেডিট পাশে টাকা, আর অপরদিকে আদার্স এর ঘরে টাকা ইকুইপমেন্ট বাবদ। এরপর পরেরটা দেখো, এখানে বলা আছে পেইড সুমন বোরস, ব্যালেন্স ডিউ অফ 3800 লেস 2% ডিসকাউন্ট, চেক নাম্বার 12, টাকা 3,724। মানে আমাদের হচ্ছে ওই যে সুমন বোরস নামে যে ব্যক্তি আছে, উনি আমাদের কাছ থেকে 3800 টাকা পায়, এবং তাকে আমরা 2% বাট্টায় মূলত 3724 টাকা পরিশোধ করছি। তাহলে ক্যাশ কিন্তু ক্রেডিট এখানে 3724, সে কিন্তু টাকা পাইতো কত, 3800, তাহলে তার টাকা কিন্তু পরিশোধ করলাম 3800, কিন্তু সেটা 3724-এর মাধ্যমে। তাহলে এই যে মাঝখানটাতে যেটা আমরা ছাড় পাইলাম, ওটা কি আমাদের জন্য আয় না? ওটাকে আমরা পার্চেস ডিসকাউন্ট অথবা ইনভেন্টরি হিসাবে, এই যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি হিসেবে ডেবিট দেখাবো। তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট পারপেচুয়াল সিস্টেম হওয়ায় তাকে আমরা 3724 টাকা পরিশোধ করছি, এটা আমাদের ক্যাশ চলে গেছে, ক্যাশ ক্রেডিট। আর অপরদিকে আমাদের অ্যাকাউন্টিং পেয়েবল, এটা হচ্ছে আমাদের ডেবিটে। তো এই ট্রানজাকশনটাতেই সমস্যায় পড়বা, না হলে দেখো বাকি ট্রানজাকশন গুলো একই। এই যে আবার দেখো ডিসকাউন্টের বিষয় আছে, আসাদকে পরিশোধ করছো 2,000 এগেনস্টে 1,960 টাকা, তাহলে 1,960 টাকা ক্রেডিট। এখানে ডিসকাউন্ট যেটা 40 টাকা, সেটাও ক্রেডিট। আর অপরদিকে অ্যাকাউন্ট পেয়েবল হলো ডেবিট, এবং আমরা অ্যাকাউন্ট টাইটেলের ঘরে আসাদ এন্ড কোং কথাটা লিখবো। বাকিগুলো সেম, এখানে কিন্তু আহামরি আর কঠিন নাই। এই যে এখানে দেখো এটা 31 নম্বর কি বলছে, পেইড হাতেম এন্ড কোং ইন ফুল ইনভয়েস, ইনভয়েস নাম্বার হচ্ছে 762, টাকা 75,000, সরি হ্যাঁ 7,500 টাকা। চেক নাম্বার আবার 18, আচ্ছা চেক নাম্বার 18 এখানে আছে। ও আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট, এখানে দেখো আমরা হাতেমকে টাকা পরিশোধ করছি, হ্যাঁ তার ইনভয়েস নাম্বার ছিল 772, অর্থাৎ হাতেমের কাছ থেকে যখন আমরা পণ্য ক্রয় করি সেই ইনভয়েস ছিল 762, ঠিক আছে? তো সে আমাদের কাছ থেকে টাকা পাইতো কত, হাতেম আগে কত পাইতো, হাতেম পাইতো আমাদের কাছে হলো 9,000 টাকা, ঠিক আছে? তাহলে মাঝখানে কি হাতেমকে আমরা আরো টাকা পরিশোধ করছি? এখানে মাঝখানে দেখো তো, না আসাদরে পরিশোধ করছি, কবির রে পরিশোধ করছি, না হাতেমকে কখনো পরিশোধ করিনি। পেইড হাতেম এন্ড কোং ইন ফুল, আচ্ছা হাতেম আমাদের কাছ থেকে 9,000 টাকা পায়, তারে আমরা 7,500 টাকা পরিশোধ করলাম। তাহলে বাকি থাকে কত, বাকি থাকে হচ্ছে এখানে হলো 1500। 2,500 টাকা। তাহলে 2,500 টাকায় কি আমাদের এখানে কি হবে, ডিসকাউন্ট হবে? এটা আমি দেয়নি কেন জানি, এই ট্রানজাকশনটা নিয়ে একটু সমস্যা আছে, তোমরা যে কি করছো সেটা আমি জানি না, কিন্তু এই ট্রানজাকশনটা নিয়ে সমস্যা আছে। এখানে আমাদের হাতেম নামে একজন আছে, ট্রানজেকশনটা পারি নাই। আচ্ছা এখানে হাতেম আছে আমাদের হলো 9,000 টাকা, অর্থাৎ হাতেম আমাদের কাছ থেকে 9,000 টাকা পায়। হুম,
তো মাঝখানে আমরা হাতেমকে কখনো কোনো টাকা পরিশোধ করিনি, এমনকি হাতেমের সঙ্গে আমাদের আহামরি কোনো ট্রানজাকশন হয় নাই। তাহলে 31 নাম্বার আইসা বলছে যে পেইড হাতেম এন্ড কোং ইন ফুল ইনভয়েস নাম্বার। ও আচ্ছা আচ্ছা, এখানে মানে মূল বিষয়টা হলো এমন, সেটা হলো ইনভয়েস নাম্বার 772-এ মূলত 7,500 টাকায় ছিল। অর্থাৎ হাতেমের কাছ থেকে আমরা বিভিন্ন সময় পণ্য ক্রয় করছি, কখনো 1,000, কখনো 2,000, কখনো 7,500, হ্যাঁ বিভিন্ন ভাবে পণ্য ক্রয় করছি। তো যখন যে অ্যামাউন্টে পণ্য ক্রয় করছি সেটার কিন্তু চালান নাম্বারও আছে। তো আমাদের হাতেমের কাছে যখন আমরা পণ্য ক্রয় করছি তখন 762 নামে একটা চালান আছে, সেই চালানের ফুল মূল্য হচ্ছে 775 টাকা, সরি 7,500 টাকা। তো আমরা ওইটাই পেইড করছি, যে হাতেমকে আমরা 750 টাকার 762 নাম্বার চালানের 7,500 টাকা পরিশোধ করছি, এবং সেখানে চেক নাম্বার হচ্ছে 18। তাহলে আমরা 18 নাম্বার চেক দিয়ে, অর্থাৎ এই যে চেক নাম্বার 18-এর মাধ্যমে আমরা এখানে হচ্ছে ইনভয়েস নাম্বারও দিতে পারি, যেহেতু এখানে ইনভয়েস নাম্বার দেওয়া আছে আমাদের ইনভয়েস নাম্বারও দিতে হবে। তাহলে আমরা হচ্ছে 18 নাম্বার চেকের মাধ্যমে ইনভয়েস নাম্বার 762 এবং সেই চেকের টাকা মূলত 7,500, যেটা কিনা আমরা হাতেমে আমি কোংকে পরিশোধ করছি। তাহলে তখন আমাদের ক্যাশ ক্রেডিট হবে 7,500, এখানে ডিসকাউন্ট কিন্তু নেই। হ্যাঁ, নর্মাল ভাবে দেখো, নর্মাল ভাবে মনে হচ্ছে যে না, তার কাছ থেকে তো মানে সে আমাদের কাছে 9,000 টাকা পায়। হ্যাঁ, স্বাভাবিকভাবে 9,000 টাকার এগেনস্টে আমরা 7,500 টাকা পরিশোধ করলাম, তার মানে এখানে বাকি যে টাকাটা সেটা ডিসকাউন্ট। কিন্তু না, এখানে কোনো ডিসকাউন্টের কথাই বলা নাই, এখানে আমরা এই ওয়ার্ড মিনিংটা বুঝতে ভুল করতেছি। ঠিক আছে, এখানে যেটা আছে সেটা হলো ইনভয়েস নাম্বার 762, ওর ফুল অ্যামাউন্ট হচ্ছে 7,500, ওই 7,500 টাকায় মূলত পরিশোধ করা হচ্ছে। স্বাভাবিকভাবে 7,500 টাকা আমরা ক্রেডিট করব, আর অপরদিকে সেই হাতে হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল, ওটা ডেবিট হয়ে যাবে, অর্থাৎ কমে যাবে। বোঝা গেল? আর এই যে এখানে আরেকটা আছে আবার, এটাও একটু কঠিন আছে মনে হচ্ছে। কঠিন বলতে তোমাদের ট্রান্সলেশন করতে হবে, বুঝতে ভুল হবে এমন। এখানে বলছে পেইড প্রিমিয়াম ডিউ অন 1 ইয়ার ইন্স্যুরেন্স পলিসি, চেক নাম্বার 17, টাকা হলো 6,000। মানে বিষয়টা হচ্ছে যে 1 ইয়ার পলিসি সেটা ডিউ ছিল, বীমা প্রিমিয়াম। ঠিক আছে, বীমা প্রিমিয়ামের 1 ইয়ার পলিসি ডিউ ছিল, বকেয়া ছিল, সেই বকেয়া ইন্স্যুরেন্স পলিসি পরিশোধ করছো, তাহলে ক্যাশ ক্রেডিট, এই যে ক্যাশ ক্রেডিট। আর অপরদিকে ওই বকেয়া ইন্স্যুরেন্স পলিসি, ওইটা হলো ডেবিট। স্বাভাবিকভাবে ওইটা আমরা আদার্সের ঘরে দিয়ে দেব, যেহেতু আমরা এটা অ্যাকাউন্ট পেয়েবল না, বরং ওখানে ওটা ছিল ইন্স্যুরেন্স পেয়েবল। তাহলে ইন্স্যুরেন্স পেয়েবল যখন আমরা পরিশোধ করছি তখন ইন্স্যুরেন্স পেয়েবল ওইটা ডেবিট হয়ে যাবে, কারণ দায়টা কমে গেছে। অপরদিকে আমরা হচ্ছে ক্যাশে যেহেতু দিয়েছি, স্বাভাবিকভাবে ক্যাশ ক্রেডিট হবে। ওকে, তানভীর আর কোথাও এখানে বুঝতে সমস্যা আছে এমন? আর কোথাও নাই। আচ্ছা, এগুলা নিজেরা যদি খাতা কলমে না করো, হ্যাঁ, সব মাথার উপর দিয়ে যাবে, একটা জিনিসও বুঝবা না, অনেক কঠিন মনে হবে যে আমি কিভাবে পারবো, কিভাবে কি করব। এই ভয়ে তোমরা কারোই ক্লাস করো না। হ্যাঁ, এই ভয়টার কারণে তোমরা ধরো যে কারোই ক্লাস করতেছো না। এখন আসো যে আল্লাহ ভরসা, কিন্তু এখানে আল্লাহ ভরসা করে তো কিছু নাই, 4 ঘন্টা তোমাকে এক্সাম হলে থাকতে হচ্ছে বা হবে। এই দেখো, এখানে পার্সেস জার্নাল, অনেকক্ষণ পর পার্সেস জার্নাল নিয়ে একটা কোশ্চেন আছে। হ্যাঁ, কোশ্চেনটা ছিল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2019-এ। ওই নর্মাল ভাবে দেখো, পার্সেস মার্চেন্ডাইজ, তার মানে পারপেচুয়াল সিস্টেমে করতে হবে। আচ্ছা, হ্যাঁ, ওই যে পার্সেসের জায়গায় আমরা হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি কি করব, ডেবিট করে দেব। আচ্ছা দেখো, এই কোশ্চেনটা আগে দেখতে হবে। হ্যাঁ, এই কোশ্চেনটা আমাদের হলো পার্সেস জার্নাল তৈরি করতে বলছে। নর্মালি আমরা যেটা জানি যে পার্সেস জার্নালে শুধুমাত্র ধারে ক্রয়গুলো অন্তর্ভুক্ত হবে। তো এখানে কিন্তু আরো অন্য অন্য ধারে ক্রয়গুলো আছে। এই যে দেখো, এখানে আরো অন্য অন্য ধারে ক্রয়গুলো আছে, ফার্নিচার অন ক্রেডিট, হ্যাঁ, ইকুইপমেন্ট পার্চেস অন অ্যাকাউন্ট, হ্যাঁ, আরো অন্য অন্য ধারে ধারে ট্রানজাকশন গুলো আছে। তো যেহেতু এখানে আরো অন্য অন্য ধারে ট্রানজাকশন গুলো আছে, তার মানে তখনই বুঝে নিবা যে এটা তোমাকে মাল্টি কলমে করতে হবে। যদিও প্রশ্ন বলেই দিয়েছে মাল্টি পার্সেস জার্নাল তৈরি করতে হবে। এখন মাল্টি পার্সেস জার্নালে হয় কি, যত সম্পত্তি ক্রয় করবা সেই সম্পত্তিগুলা ডেবিট হয়, স্বাভাবিকভাবে ডেবিট দিকে ওই সম্পদগুলোর নামে ঘর দিতে হবে। আর অপর দিকে ধারে যেহেতু ক্রয় করছো, স্বাভাবিকভাবে একটাই ট্রানজাকশন হবে, যেটা কিনা কি অ্যাকাউন্ট পেয়েবল, সেটা ক্রেডিট।
তো দেখো ওই সেম ভাবেই ঘরটা কিন্তু হয়েছে, অ্যাকাউন্ট পেয়েবলের দিকে একটাই ঘর, আর অপর দিকে ডেবিট পাশে যতগুলা হিসাব আছে ততগুলারে আমরা ঘর কাটবো। এখন যদি বেশি হয় তখন তোমরা এই জায়গাতে আদার্স নামে আর একটা ঘর দিবা, তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে দেখো, এই যে দেখো এখানে বলছে যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি তুমি ক্রয় করছো, ঠিক আছে, সত্যগুলো আছে, সত্যগুলো লেখার জন্য ঘর দিতে হবে, স্বাভাবিকভাবে ঘর দিলা। এখন তুমি হচ্ছে মার্চেন্ডাইজ ক্রয় করছো, তাহলে ধারে ক্রয় করছো, তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অপরদিকে অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট, তার মানে অ্যাকাউন্ট পেয়েবলের ক্রেডিট ঘরে 7,000 টাকা, আর অপরদিকে মার্চেন্ডাইজ ইনভেন্টরির ডেবিট দিকে 7,000 টাকা। এরপর সাপ্লাইজ ক্রয় করছো ইন ক্যাশ 1500, অন অ্যাকাউন্ট 2,000, তার মানে এই টাকাটা আসবে না। দেখো ইন ক্যাশে হওয়ার কারণে এই টাকাটা আসবে না, কারণ পার্চেস জার্নালে শুধুমাত্র ধারে পণ্য ক্রয় বা আসবাবপত্র ক্রয় অন্তর্ভুক্ত হয়, তার মানে শুধু এই টাকাটা অন্তর্ভুক্ত হবে। এই যে দেখো, ঠিক আছে, সাপ্লাইজ ডেবিট 2,000 টাকা, আর ধারে ক্রয় করার কারণে অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট 2,000 টাকা। বোঝা গেল? সেম অনুরূপ ভাবে হ্যাঁ দেখো পার্চেস গুডস ফ্রম রাতুল ট্রেডার্স টাকা 20,000, 20,000 টাকা শর্ত দেওয়া আছে। তাহলে এই যে দেখো, যখন কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকে, পণ্য ক্রয় করার সময় যখন ব্যক্তির নাম উল্লেখ থাকে, নগদ কথাটা থাকে না, তখন এটাকে ধারে ধরতে হবে। তাহলে স্বাভাবিকভাবে পার্চেস গুডস যেহেতু আছে, আমরা যেহেতু পারপেচুয়াল সিস্টেমে অঙ্কটা করতেছি, বা এইখান থেকে আমরা বুঝে নিব এটা যেহেতু পারপেচুয়াল সিস্টেম, স্বাভাবিকভাবে আমরা এখানে কি লিখবো, মার্চেন্টেজ ইনভেন্টরি ডেবিট, আর অপরদিকে অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। তাহলে এই যে দেখো অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট, আর অপরদিকে মার্চেন্টেজ ইনভেন্টরি ডেবিট করা হয়েছে, ঠিক আছে। এরপরে দেখো গুড পারচেস ইন ক্যাশ, এই যে ইন ক্যাশ বলছে, এই ট্রানজেকশনটা আমাদের পার্চেস জানালা আসবে না, যেহেতু এটা ক্যাশে। এরপর দেখো ইকুইপমেন্ট অন ক্রেডিট, অন ক্রেডিট মানে হলো ধারে, অন ক্রেডিট মানে কিন্তু ধারে। হ্যাঁ তাহলে অন ক্রেডিট যেহেতু আছে, আর আসবাবপত্র যেহেতু ক্রয় করছে, তাহলে অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট আর ইকুইপমেন্ট ডেবিট। ওই যে দেখো ইকুইপমেন্ট ডেবিট করা হয়েছে আর অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট করা হয়েছে। অর্থাৎ মাল্টি মাল্টি পার্চেস জার্নাল, মাল্টি পার্চেস জার্নালে ধারে আসবাবপত্র ক্রয়টা অন্তর্ভুক্ত হয়। পরের গুলা দেখো, এই পরের গুলাও আসবে। এরপর দেখো আবার আছে পার্চেস ফ্রম রিমা ট্রেডার্স, এই যে রিমার কথা উল্লেখ আছে, ক্যাশ নাই, তার মানে কি এটাও ধারে ধরতে হবে। ওকে। হুম, এরপর দেখো গুডস রিটার্ন ওর্থ মানে মূল্য, ঠিক আছে, 1,000 টাকার গুডস আমরা কি করছি, রিটার্ন করছি কাকে, শিহাব স্টোরকে। তাহলে এই যে পণ্য ফেরত, পণ্য ফেরত, ক্রয় ফেরত, এই জিনিসটা কিন্তু পার্চেস জার্নালে আসবে না, কারণ পার্চেস জার্নালে শুধুমাত্র ধারে ক্রয়, ধারে বিক্রয়, সরি ধারে ক্রয়টাই শুধু অন্তর্ভুক্ত হবে, সেটা পণ্য অথবা আসবাবপত্র। কিন্তু এখানে যে তুমি পণ্য ফেরত দিছো সেগুলো আসবে না, স্বাভাবিকভাবে এটাও আসবে না। এগুলো তোমরা ভুল করবা, হ্যাঁ এগুলো ভুল করা যাবে না। এরপর দেখো সাপ্লাইজ তুমি ক্রয় করছো, ওই সাপ্লাইজ, তাহলে সাপ্লাইজ ডেবিট অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। কিন্তু এই জিনিসটা জাবেদা করো, এই জিনিসটা দেখো জাবেদা সঠিকভাবে হবে না, মানে পার্সেস জার্নালের জাবেদার সঙ্গে মিলবে না। পার্সেস জার্নালের কিন্তু জাবেদাই হচ্ছে এমন যে পার্সেস ডেবিট অথবা মার্চেন্টেজ ইনভেন্টরি ডেবিট, অপরদিকে অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। তো সম্পদ ক্রয় ক্রয় করার ক্ষেত্রে অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট আসে, অপরদিকে সম্পদ হিসাব কিন্তু ডেবিট আসে। তো ওই সম্পদগুলোর নামে যেহেতু আমরা মাল্টি কলামে আলাদা ঘর কাটি, স্বাভাবিকভাবে এই ধরনের এন্ট্রি গুলো আমরা এখানে নিয়ে আসতে পারবো। কিন্তু অন্য এন্ট্রি গুলা যেমন এখানে দেখো আমরা হচ্ছে ফেরত দিয়েছি, পণ্য ক্রয়কৃত পণ্যটা ফেরত দিয়েছি, তাহলে এখানে কিন্তু পার্সেস রিটার্ন এন্ড অ্যালাউন্স এটা ক্রেডিট, আর অপরদিকে অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট। তো তখন দেখো অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট আবার এখানে করতে হবে, তাহলে একই অ্যাকাউন্টে কখনো অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট ক্রেডিট কিন্তু হয় না, ঠিক আছে। এই জার্নাল গুলোতে, স্পেশাল জার্নাল গুলোতে একই এন্ট্রি বা মূল এন্ট্রিটা ডেবিট ক্রেডিট হবে না। তো এই কারণেই বা নর্মালি যে এইটা যেহেতু আমাদের সমজাতীয় হিসাব না, এ কারণে এই জিনিসটা কিন্তু অন্তর্ভুক্ত হবে না। বোঝা গেল? বুঝেছো তো, বলো। হ্যাঁ বুঝতে পারছি। এরপর দেখো 15 নম্বর কোশ্চেন, 7 কলেজ 2018 সালে আসছিল। কোশ্চেনটা কি বলছে, ওই যে ক্যাশ রিসিপ্ট জার্নাল তৈরি করতে বলছে, মানে কত টাকা আমরা পাচ্ছি। এই যে আমরা দেখো ক্যাশ পাইছি, তাহলে ক্যাশ ডেবিট, কি কারণে পাইলাম, সেলস এর কারণে পাইলাম, স্বাভাবিকভাবে সেলস ক্রেডিট, জাস্ট ঘর কেটে বসাই দেওয়া। আর এখানে যেহেতু কস্ট অফ গুডস সোল্ড এর বিষয়টা আছে, স্বাভাবিকভাবে কস্ট অফ গুডস সোল্ড আর ইনভেন্টরি অ্যাকাউন্ট আমরা ক্রেডিটে যে ঘরটা সেটা আলাদা একটা ঘরে দিয়ে দিব।
ওকে, হ্যাঁ বাকিগুলো দেখো। এই যে দেখো যে কালেক্ট ফ্রম এ কাস্টমার জেড কোম্পানি টাকা 5,880 ইন ফাইনাল সেটেলমেন্ট অফ ইটস ডিউ অফ টাকা 6,000। মানে জামান কোম্পানির কাছ থেকে বা জেড কোম্পানির কাছ থেকে আমরা 6,000 টাকা পাইতাম, তার কাছ থেকে আমরা 5,880 টাকা সংগ্রহ করছি। তাহলে ক্যাশ ডেবিট 5,880 টাকা, আর অপরদিকে জামান অথবা অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 6,000 টাকা। ঠিক আছে, এই যে দেখো 6,000 টাকা ক্রেডিট, অপরদিকে ক্যাশ আমাদের হলো ডেবিট। আর 120 টাকা যে আমরা ছাড় দিলাম এটা হচ্ছে কি আমাদের সেলস ডিসকাউন্ট, যেটা আমাদের জন্য ব্যয়। তো ব্যয় তো ডেবিট হয় স্বাভাবিকভাবে, টাকা ডেবিট। বোঝা গেল? আর বাকিগুলো সব এক হয়ে আছে। এই ট্রানজেকশনের তো হচ্ছে জার্নালে সেলস ডিসকাউন্ট তো আসবে। হ্যাঁ, এটা মানে জানালে জার্নাল করার সময় ক্যাশ দিব, তারপর ক্যাশ ডেবিট, সেলস ডিসকাউন্ট ডেবিট, তারপর হচ্ছে হ্যাঁ অ্যাকাউন্ট হ্যাঁ হ্যাঁ, রিসিভেবল। এই কারণে দেখো এই দুটো ডেবিটের ঘরে আর অপরদিকে সেলস ক্রেডিটের ঘরে, এই যে সরি অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিটের ঘরে। ঠিক আছে, এই হ্যাঁ এই ট্রানজাকশনটা দেখি, এই ট্রানজাকশনটা নতুন মনে হচ্ছে, দেখি এটা কি বলা আছে। যারা পারবে না পরবর্তী ক্লাস দেখে এটা শিখে নিও। সেটা বলছে হচ্ছে ক্যাশ কালেক্টেড টাকা 10,020, সরি 10,200। তাহলে 10,200 টাকা কালেক্ট করা হয়েছে, ইনক্লুডিং অ্যান ইন্টারেস্ট ইনকাম অফ টাকা 2,200, যাই হোক সরি, মানে আমরা হলো এগেনস্ট এ নোট রিসিভেবল, আচ্ছা হয়েছে বুঝতে পারছি, নোট রিসিভেবলের এগেনস্টে আমরা 10,200 টাকা কালেক্ট করছি। তাহলে ক্যাশ কিন্তু আমাদের ডেবিট 10,200 টাকা, এবং এখানে বলা আছে যে 200 টাকা হলো এখানে ইন্টারেস্ট। ঠিক আছে, এখানে হুম আমাদের 200 টাকা ইন্টারেস্ট, তার মানে আমাদের নোট রিসিভেবল ছিল 10,000 টাকা। সুতরাং আমরা এখানে এই জিনিসটা নোট রিসিভেবল নামে আলাদা একটা ঘর কাটতে হবে ক্রেডিট দিকে, যেহেতু আমরা অ্যাকাউন্ট রিসিভেবল, যেমন আমরা ক্যাশ রিসিভ জার্নাল, স্বাভাবিকভাবে আমরা অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে টাকা সংগ্রহ করবো, স্বাভাবিকভাবে অ্যাকাউন্ট রিসিভেবল কমে যাবে, এই কারণে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিটের ঘরে বসবে। তো আমরা তো এর জন্য একটা ঘর কাটছি, কিন্তু নোট রিসিভেবলের ঘর কাটিনি। তো অনেকেই এই টাকাটা অ্যাকাউন্ট রিসিভেবলের এখানে বসাবে, অনেকেই আদার্স এর ঘরে বসাবে। তো এখানে দেখো আমরা কিন্তু নোট রিসিভেবলের কাছ থেকে টাকা পাই 10,000, এই কারণে আমরা 10,000 টাকা আলাদা করে দেখাচ্ছি। আর তার কাছ থেকে 200 টাকা কি পাইছি, সুদ হিসেবে পাইছি, এটা আমাদের আয় হয়েছে। ওই আয়টা আদার্স এর ঘরে আমরা দেখাবো আলাদা করে। আর অপরদিকে আমরা টোটালি পুরা টাকায় 10,200 টাকা আমরা হচ্ছে ক্যাশ ডেবিট করতে পারবো, অথবা আমরা আলাদা করে দেখাতে পারবো বা আলাদা করে দেখাবো। এই কারণেই এখানে 10,000 টাকা হচ্ছে নোট রিসিভেবলের কারণে, আর হচ্ছে 200 টাকা হচ্ছে কি ইন্টারেস্টের কারণে। তো স্বাভাবিকভাবে আমরা 10,200 টাকা পাইছি, কেন পাইছি? 10,000 টাকা নোট রিসিভেবলের কারণে আর 2,000 টাকা ইন্টারেস্টের কারণে। আর এটা মূলত হচ্ছে আমাদের যেহেতু আলাদা কোনো ঘর নাই, এই কারণে আমরা আদার্স এর ঘরে বসাই দিলাম। ঠিক আছে, এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং বা নতুন এন্ট্রি। ওকে, এটা পারবা তো? হ্যাঁ এখানে ব্যাখ্যা দেওয়া আছে সব। এরপর দেখো 16 নাম্বার কোশ্চেন। হ্যাঁ, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2019 সালে অনেক বড় কোশ্চেন। এই একটা বিষয় খেয়াল করে দেখো, অ্যাকাউন্টিং আর ফাইন্যান্স ডিপার্টমেন্টের কোশ্চেন গুলো একটু কঠিন, এটা কি বুঝতে পারতেছো? একটু কিন্তু হ্যাঁ কঠিন থাকবে। তো এখানে যে ট্রানজেকশন। কঠিন কোশ্চেন গুলো আছে এগুলো করলেই তোমরা পারবা। আচ্ছা দেখি আমরা এই কোশ্চেনটাতে, দেখি এই কোশ্চেনটাতে কোথায় কোথায় সমস্যা আছে। দেখো এই কোশ্চেনটাতে আমাদের বলছে প্রিপেয়ার দ্য পারচেজ জার্নাল এন্ড ক্যাশ পেমেন্ট জার্নাল ফর দ্য মান্থ অফ নভেম্বর 2018। তার মানে এখানে দুইটা জাবেদা তৈরি করতে বলছে। সচরাচর এমন কোশ্চেন গুলো কিন্তু বেশি আসে, যে পার্সেল জার্নাল আর অপরদিকে হচ্ছে ক্যাশ পেমেন্ট জার্নাল। তাহলে এইখানে কিন্তু পার্সেল জার্নালেরও ট্রানজেকশন আছে, ক্যাশ পেমেন্টেরও জার্নাল গুলো আছে, ট্রানজেকশন গুলো আছে। এবং এখানে এমনও হতে পারে অন্য আরো কোনো জার্নালের এন্ট্রি থাকতে পারে, অথবা জেনারেল জার্নাল থাকতে পারে, সেগুলো কিন্তু আমাদের অঙ্ক করতে আসবে না। এইখানে দেখো পার্সেস মার্চেন্ডাইজ ফ্রম তাস কোম্পানি, তাহলে এটা পার্সেস জার্নালে আসবে। এরপর দেখো পার্সেস অফিস ইকুইপমেন্ট, এটাও পার্সেস জার্নালে আসবে। এরপর আবার মার্চেন্ডাইজ কিনছো, এটাও পার্সেস জার্নালে আসবে। এরপর আবার পার্সেস কিনছো,
হ্যাঁ, আবার ওই যে পার্সেস করছো, এটাও পার্সেস জার্নালে আসবে। এরপর এইটাও দেখো পার্সেস জার্নালে আসতেছে, দাঁড়াও দেখি, সরি সরি, এটা আসবে না। পেইড তাস কোম্পানি দ্য বিল অফ গুডস পার্সেস November 1 লেস ডিসকাউন্ট বাই চেক নাম্বার, চেক অন হচ্ছে 312। এটা হলো ক্যাশ পেমেন্ট জার্নালে আসবে। মানে এই যে দেখো 1 তারিখে আমরা 1650 টাকার কি করছি, তাস কোম্পানির কাছ থেকে পণ্য ক্রয় করছি, এবং সে আমাদের শর্ত দিয়েছে যদি 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করেন তাহলে 2% বাট্টা পাবেন। তাহলে যখন আমরা তাকে টাকাটা পরিশোধ করছি, তাহলে ক্যাশ ক্রেডিট, তাজ অ্যাকাউন্ট পেবল ডেবিট, আর এখানে যে টাকাটা ছাড় পাইছি ওটাই কিন্তু আমাদের কি হবে, এখানে পার্সেস ডিসকাউন্ট হলো ক্রেডিট হবে। তো এইটা কিন্তু আমাদের হচ্ছে ক্যাশ পেমেন্ট জার্নালে যাবে। অপরদিকে দেখো পার্সেস মার্চেন্ডাইজ, স্বাভাবিকভাবে এটা পার্সেস জার্নালে আসবে। এই যে দেখো পেইড স্যালারি, তাহলে এটা কি ক্যাশ পেমেন্ট জার্নালে যাবে। এরপর দেখো এটা বলা আছে রিসিভ মার্চেন্ডাইজ ফ্রম টেইলর কং, টাকা হচ্ছে 1450, টার্ম এন্ড কন্ডিশন দিয়েছে এত। আচ্ছা, টেইলর এন্ড কং এর কাছ থেকে আমরা মূলত হচ্ছে মার্চেন্ডাইজ রিসিভ করছি, তার মানে কি তার কাছ থেকে ক্রয় করছি, এটা হচ্ছে আমাদের পার্সেস জার্নালে আসবে। এটা দেখো অন্যভাবে দেওয়া আছে, নর্মালি পার্সেস মানে এভাবে থাকতেছে যে পার্সেস মার্চেন্ডাইজ, কিন্তু এখানে বলা আছে রিসিভ মার্চেন্ডাইজ, মানে আমরা তাজ কোম্পানির কাছ থেকে মার্চেন্ডাইজ রিসিভ করছি, তার মানে ক্রয় করছি জন্য কিন্তু রিসিভ করছি, স্বাভাবিকভাবে এইটাও কিন্তু পার্সেস জার্নালে আসতেছে। এরপর এখানে বলা আছে সেন্ট টেইলর কং, চেক নাম্বার হচ্ছে 314, ইন পেমেন্ট অফ ইনভয়েস। যাই হোক, আমরা হচ্ছে টেইলরকে আমরা হচ্ছে টাকা পরিশোধ করছি, কোন একদিন ক্রয় করছি, তার এগেইনস্টে হচ্ছে আমরা কি করছি, আমরা হচ্ছে টাকা পরিশোধ করছি, তা স্বাভাবিকভাবে আমাদের এটা ক্যাশ পেমেন্ট জার্নালে যাবে। এরপর দেখো এই যে দেখো ক্যাশ সেলস, টাকা হচ্ছে 1350, এইটা কিন্তু ক্যাশ আসবে না। রিসিভ, ক্যাশ রিসিভ জার্নালে আসবে। তো স্বাভাবিকভাবে এইটা কিন্তু এইটার জন্য আমাদের যেহেতু কোনো জার্নাল করা লাগতেছে না, এইটা কোনো জাবেদায় আসবে না। দেখো এখানে দেখো একটা জিনিস কিন্তু ঠিকই দিয়ে রাখছে, যে আমার তোমাকে এখানে পার্সেস জার্নাল তৈরি করতে বলছে এবং ক্যাশ পেমেন্ট জার্নাল তৈরি করতে বলছে, কিন্তু এখানে কি দেওয়া আছে, সেলস ইন ক্যাশ। তার মানে কি ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, সচরাচর ক্যাশ ডেবিট মানে কি ক্যাশ রিসিভ জার্নালে যাবে, কিন্তু এখানে দেখো আমাদের ক্যাশ রিসিভ জার্নাল তৈরি করতে বলেনি, বরং পেমেন্ট জার্নাল তৈরি করতে বলছে। তার মানে কি এই ট্রানজাকশনটা আমাদের লেনদেনে অন্তর্ভুক্ত হবে না। এই যে এটাও হচ্ছে না, আরো একটা দেওয়া আছে, এটা কি ইস্যু চেক। এই যে দেখো ইস্যু চেক, ইস্যু চেক মানে কি তুমি চেক পরিশোধ করছো, তার মানে কি নগদে টাকা পরিশোধ করছো, চেকের মাধ্যমে তুমি হচ্ছে ভাড়া পরিশোধ করছো। তাহলে চেকের মাধ্যমে যখন আমরা ভাড়া পরিশোধ করি ওইটাকে আমরা নগদ ধরি, ঠিক আছে, চেক এবং ক্যাশ উভয় নগদ। অ্যাজ এ রেজাল্ট রেন্ট ডেবিট, ক্যাশ কিন্তু ক্রেডিট স্বাভাবিকভাবে। এই যে যখন ক্যাশের ঘর করবো, এই যে দেখো ক্যাশের ঘর করতেছি না, এই যে এইদিকে দেখো রেন্টের টাকাটাও আমরা দিচ্ছি। তাহলে এই জায়গা থেকে একটু শিকার বিষয় আছে, সেটা হচ্ছে কি চেকে যদি কোনো টাকা পরিশোধ করি ওটারে আমরা নগদ ধরবো। এরপর আমরা যদি হচ্ছে হলো চেকে যদি হচ্ছে কোনো টাকা পাই ওইটারও আমরা নগদ ধরবো, ঠিক আছে। তাহলে চেক রিসিভ, চেক ইস্যু উভয়কে আমরা নগদ ধরবো। ওকে, এখানে এই জিনিসটা শেখার মতো আছে। অনেকেই ভাববে আবার এই যে চেকে পরিশোধ করছে এটা তো নগদে পরিশোধ করেনি, তার মানে কি এটা ক্যাশ পেমেন্ট জার্নালে আসবে না, এমনটা করিও না। ওকে, তো এটা পারবা, এখানে এমন কোন ট্রানজাকশন আছে যেটা তোমরা পারো নাই, বোঝো নাই, এখানে সলিউশন করে দিয়েছি আমি। হ্যাঁ, তোমরা একটু যদি বেসিকটা জানো, পূর্ববর্তী ক্লাসগুলো যদি দেখো ইনশাল্লাহ পারবা, সমস্যা হবে না। এ দেখো 17 নাম্বার একটা কোশ্চেন, আবার দেখো একটা বড় কোশ্চেন 17 নাম্বার। এটা কোথায় আছে, 7 কলেজে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছে। ওই সেম তোমাকে কি তৈরি করতে বলছে, ক্যাশ রিসিভ জার্নাল, ক্যাশ পেমেন্ট জার্নাল, জেনারেল জার্নাল। দেখছো, মানে তোমাকে ক্যাশ রিসিভ জার্নাল তৈরি করতে হবে, ক্যাশ পেমেন্ট জার্নাল তৈরি করতে হবে, এরপর যেগুলা এই দুই জার্নালে অন্তর্ভুক্ত হয়নি তাদের জন্য তোমাকে জেনারেল জার্নাল তৈরি করতে হবে। তাহলে বলো এই কোশ্চেনটা কি করছো তোমরা, তানভীর এই হ্যাঁ, কোশ্চেনটা করছো? হ্যাঁ। বোঝো না এমন কোন ট্রানজাকশন আছে? এই কোশ্চেনটা আসলে বুঝাই দেওয়ার মতো একটা কোশ্চেন, অনেক বড় একটা কোশ্চেন, এটা বুঝাই দিতে গেলে 1-1.5 ঘন্টা যাবে। নর্মালি দেখো আমি বলে দিতেছি, এই যে দেখো ক্যাশ ব্যালেন্স, টাকা হলো 20,000 টাকা, তার মানে তোমার হাতে আছে 20,000 টাকা। তাহলে যখন তুমি ক্যাশ রিসিভ জার্নাল করবা তখন তুমি ব্যালেন্স বিডি হিসেবে দেখাবা, ঠিক আছে। এই যে দেখো এটা সম্ভবত ব্যালেন্স বিডি হিসেবে দেখাচ্ছে না কি হিসেবে দেখাচ্ছে, একটু দাঁড়াও তো। এপ্রিল মাস 1 তারিখে এটা ব্যালেন্স আছে,
আচ্ছা এটা হাতে আছে, এটা হলো আসলে ব্যালেন্স বিডি। এটা যখন আমরা হচ্ছে জাবেদা সরি খতিয়ান করব তখন ব্যালেন্স বিডি হিসেবে দেখাবো। এখানে দেখো এই 20,000 টাকা এটা কিন্তু আমরা পাই নাই অথবা কাউকে দেই নেই, এটা আমাদের হাতে আছে স্বাভাবিকভাবে। এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক ব্যালেন্স। তো প্রারম্ভিক ব্যালেন্সটা দিয়ে মূলত আমাদের জার্নাল শুরু হয় না, লেজার শুরু হয়। এজ এ রেজাল্ট এই 1 তারিখে যে ক্যাশ ব্যালেন্স আছে 20,000 টাকা, যখন আমরা এই ক্যাশ রিসিভ জার্নালের হচ্ছে জেনারেল লেজার করব অর্থাৎ সহকারী খতিয়ান করব, তখন কিন্তু ব্যালেন্স বিডি ডেবিট হিসেবে দেখাইতে হবে আমাদের 20,000 টাকা। এরপর বাকি ট্রানজেকশন গুলার যোগ বিয়োগ করে আমাদের হচ্ছে হাতে সর্বশেষ কত টাকা আছে সেটা দেখাতে হবে। তার মানে আমাদের যেহেতু এখানে বলছে যে আমাদের হচ্ছে ক্যাশ রিসিভ জার্নাল তৈরি করো, হ্যাঁ, তো স্বাভাবিকভাবে আমাদের এই ট্রানজেকশনটা আসতেছে না। তাহলে এই ট্রানজেকশনটা কোথায় আসবে? এই ট্রানজেকশনটার কিন্তু জেনারেল জার্নাল হবে। যেহেতু 1 তারিখে হাতে আছে, স্বাভাবিকভাবে আমরা নগদান হিসেব ডেবিট ধরবো আর হচ্ছে মূলধন হিসেব ক্রেডিট ধরবো। বুঝতে পারছো? এটার আবার কাহিনী কিন্তু আছে। এটা জেনারেল জার্নাল হবে যেহেতু এটা একটা কি ট্রানজেকশন হিসেবে দেওয়া আছে, মানে 1 তারিখে হাতে ব্যালেন্স যেহেতু দেওয়া আছে 20,000 টাকা, এজ এ রেজাল্ট এই 20,000 টাকাকে মনে করব যে ক্যাশ ডেবিট হয়েছে, অপরদিকে মূলধন ক্রেডিট হয়েছে, এইভাবে আবার দেব। এবং এই সেম জিনিসটাকেও তোমরা আবার ক্যাশ রিসিভ জার্নালেও দিতে পারবা। খুব যে সমস্যা হবে বিষয়টা এমন না, তোমরা এটাও দিতে পারবা। কিভাবে দিবা জানো? কারণ মনে করবা যে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, এই কারণে ক্যাশ ডেবিট আর আদার্স এর ঘরে ক্যাপিটাল হিসাব ক্রেডিট, এটাও করতে পারো, কোনো সমস্যা নাই। তো সম্ভবত এটা জেনারেল জার্নালে দেওয়া আছে, না দেয়নি। আচ্ছা যাই হোক, এই সলভটা কিন্তু আমি করি নাই। হ্যাঁ, এই সলভটা হচ্ছে ওই যে বললাম এক ভাই করে দিয়েছে, তার কাছ থেকে ডকুমেন্ট গুলো নেওয়া। এ দেখো এই 20,000 টাকা জাবেদায় দেয়নি, কোথাও জাবেদা দেয়নি। তোমরা তাহলে এটা এমন করিও, তোমরা এই জিনিসটা জাবেদাটা এমন করবা, হ্যাঁ, যে 1 তারিখে যেহেতু মনে করবা এই 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে, এই কারণে ক্যাশ ডেবিট 20,000 টাকা, ক্যাপিটাল ক্রেডিট। যেহেতু ক্যাশ ডেবিট হয়েছে, প্রতিষ্ঠানের টাকা আছে, স্বাভাবিকভাবে ক্যাশ রিসিভ জার্নালে ডেবিট পাশে টাকাটা বসবে, অর্থাৎ এখানে 20,000 টাকা দিয়ে দিবা। এটা শেখার মতো একটা কোশ্চেন। আর অপরদিকে মূলধন হিসাব, মূলধন এটা যেহেতু এর কোনো আলাদা ঘর নাই, স্বাভাবিকভাবে আদার্স এর ঘরে আমরা দিয়ে দিলাম। এর পরবর্তীতে দেখো যে পেইড এপ্রিল রেন্ট টু মল্লিকা টাকা 5,000 টাকা উইথ চেক নাম্বার 882। তাহলে আমরা টাকা পরিশোধ করছি কিন্তু। পেমেন্ট জার্নাল আসবে, ক্যাশ পেমেন্ট। এটা হলো ক্যাশ পেমেন্ট জার্নালে যাবে। হ্যাঁ দাঁড়াও দেখি, হ্যাঁ এটা ক্যাশ পেমেন্ট জার্নালে যাচ্ছে। আমাদের কি পেমেন্ট জার্নাল, হ্যাঁ পেমেন্ট জার্নাল তৈরি করতে বলছে, তাহলে ওটা ক্যাশ পেমেন্ট জার্নালে যাচ্ছে। এরপর দেখো ক্যাশ রিসিভ করা হয়েছে, তাহলে এটা ক্যাশ রিসিভ জার্নালে আসতেছে। ঠিক আছে, এই যে আমরা কারো একজনের কাছ থেকে 2,000 টাকা পাই, হ্যাঁ, কিন্তু তাকে আমরা 2% ডিসকাউন্টে আমরা মূলত হচ্ছে তার কাছ থেকে টাকাটা সংগ্রহ করছি। তাহলে রিসিভ পেমেন্ট অন অ্যাকাউন্ট টাকা 2,000 টাকার এগেনস্টে 2% বাট্টায় আমরা মূলত কি করছি, প্রেমা নামে একজন ব্যক্তি আছে তার কাছ থেকে টাকা পাইছে। তাহলে প্রেমা এখানে আমাদের হলো অ্যাকাউন্ট রিসিভেবল, তাহলে এই যে দেখো অ্যাকাউন্ট রিসিভেবল 2,000 টাকা। তো 2% বাট্টা ওটা হচ্ছে কি আমাদের সেলস ডিসকাউন্ট, আর অপরদিকে 2% বাট্টা বাদ দিলে আমাদের 9,960 টাকা আমরা যেহেতু পাইছি, স্বাভাবিকভাবে 960 টাকা আমরা এখানে ডেবিট করে দেব। ঠিক আছে, এভাবে দেখো পেইড ফরিদ ফ্রাইড, মানে ফরিদকে হচ্ছে ক্রয় পরিবহন বাবদ আমরা হচ্ছে 500 টাকা পরিশোধ করছি, এই তো ক্যাশ পেমেন্ট। এরপর দেখো দা ওনার্স মিস্টার কিরণ ইনভেস্ট এডিশনাল ক্যাপিটাল 1,500 ইন ক্যাশ এন্ড এ ট্রাক ভ্যালু টাকা হচ্ছে 10,000 টাকা ইন বিজনেস। মানে মিস্টার কিরণ এডিশনাল ক্যাপিটাল হিসাবে সে মূলত 15,000 টাকার নগদ ক্যাশ নিয়ে আসছে, আর একটা ট্রাক মূলত নিয়ে আসছে যেটার মূল্য হচ্ছে 20,000 টাকা। তাহলে এখানে ক্যাশ রিসিভ জাবেদা যখন আমরা করব তখন আমরা জাবেদা দেবো কি, ক্যাশ ডেবিট হয়েছে কত, ক্যাশ ডেবিট হয়েছে 15,000 টাকা। কেন? অতিরিক্ত মূলধনের কারণে, তখন মূলধন হিসেব ক্রেডিট করব। তাহলে এখানে ক্যাশ ডেবিট হয়েছে 15,000 টাকা, মূলধন হিসেব ক্রেডিট। আর অপরদিকে এখানে কিন্তু ট্রাক ডেবিট, মূলধন ক্রেডিট। তো এখানে কিন্তু ক্যাশ নাই, তার মানে কি এই 10,000 টাকা আসবে না। এই 10,000 টাকার সঙ্গে যেহেতু নগদের কোনো সম্পৃক্ততা নাই, এজ এ রেজাল্ট এই 10,000 টাকা আসবে না। এই 10,000-এর ফলে আমাদের মূলত ট্রাক ডেবিট হয়েছে, সম্পদ বাড়ছে। বোঝা গেল?
এরপর পরবর্তীতে দেখো পেইড মডার্ন সাপ্লাইজ, এই যে দেখো সাপ্লাইজ আমরা ক্রয় করছি, হ্যাঁ, তাকে টাকা পরিশোধ করছি, তাহলে কি অ্যাকাউন্ট সরি ক্যাশ পে বলা যাবে। এরপর দেখো ক্যাশ সেলস, এটা ক্যাশ রিসিভে আসবে। ওই আবার দেখো হচ্ছে ক্রয় পরিবহন পরিশোধ করছি, ঠিক আছে, তাহলে আবার পেমেন্ট জার্নালে চলে যাচ্ছে। এরপর দেখো রিসিভ পেমেন্ট, ওই যে আমরা টাকা পাইছি, ঠিক আছে, যমুনা লিমিটেডের কাছ থেকে আমরা টাকা পাইছি, রিসিভ পেমেন্ট মানে আমরা টাকা পাইছি, তাহলে ক্যাশ ডেবিট, আর অপরদিকে আমাদের যমুনা অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আবার দেখো পাইছি নোট রিসিভেবল পাইছি এবং সেখানে ইন্টারেস্টও পাইছি, তাহলে এখানে ক্যাশ ডেবিট হচ্ছে কত 2000 টাকা, আবার ক্যাশ ডেবিট 1000 টাকা। আমরা টাইটেলের ঘরে লিখবো নোট রিসিভেবলের কারণে 2000 টাকা, ইন্টারেস্টের কারণে 2000 টাকা। সেম একই ভাবে নোট রিসিভেবল এবং ইন্টারেস্ট রিসিভেবল বা ইন্টারেস্ট রিভেনিউ এর জন্য যেহেতু আলাদা ঘর থাকে না, উভয় আমরা আদার্স এর ঘরে দেখাইতে পারবো, ঠিক আছে। এবং পরবর্তী ট্রানজেকশন গুলো দেখো সবগুলো একই। এই যে এটা আছে পেইড নোট পেয়েবল, তাহলে এটা কি ক্যাশ পেমেন্ট জার্নালে যাবে, বোঝা গেল, এটা ক্যাশ পেমেন্ট জার্নালে যাচ্ছে। তাহলে যখন আমরা এই যে দেখো টাকা পরিশোধ করছি কত 5150 টাকা, এর মধ্যে ইন্টারেস্ট দিছে হলো 150 টাকা, তাহলে দেখো আমাদের ক্যাশ ক্রেডিট 5000 টাকা হলো অ্যাকাউন্ট পেয়েবলের জন্য, আর 1500 হচ্ছে ইন্টারেস্টের কারণে। তাহলে যখন আমরা এই যে দেখো এখানে করে দেওয়া আছে, এই যে এখানে দেখো যে আমরা ক্যাশ ক্রেডিট হয়েছে 5000 টাকা অ্যাকাউন্ট পেয়েবলের কারণে, সরি নোট পেয়েবলের কারণে, এই যে নোট পেয়েবলের নামে যেহেতু ঘর নাই এই কারণে আদার্স এর ঘরে আসছে। অনুরূপ ভাবে আমরা হচ্ছে ক্যাশ ক্রেডিট করছি কেন 150 টাকা, কারণ আমরা ইন্টারেস্টও পরিশোধ করছি, যেহেতু ব্যয়ের নামে আমরা ক্যাশ পেমেন্ট জার্নালে আলাদা কোনো ঘর কাটি না, স্বাভাবিকভাবে আদার্স এর ঘরে সবকিছু বসে। এই তো। আর বাকি যে এখানে যে ট্রানজাকশন গুলো আছে, যেমন এই যে এইটা একটা ট্রানজাকশন, এই ট্রানজাকশনটা কিন্তু কোথাও লিপিবদ্ধ হয়নি, স্বাভাবিকভাবে এটা দেখো জেনারেল জার্নালে লিপিবদ্ধ হয়েছে, শুধু একটাই আছে, বোঝা গেল। সেম অনুরূপ ভাবে 18 নম্বর একটা কোশ্চেন আছে, সম্ভবত এটা করে শেষ, হ্যাঁ 18 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনে কি বলছে দেখো, এই কোশ্চেনে বলছে জার্নালাইজ দ্য ট্রানজাকশন ইন 6 কলাম ক্যাশ রিসিভ জার্নাল। 6 কলাম বলতেই যখনই বলবে 6 কলাম বা 5 কলাম, তখনই মাথায় রাখবা যে কস্ট অফ গুডস সোল্ড এর একটা ঘর থাকতেছে আর আদার্স এর নামে আর একটা ঘর থাকতেছে। এবং এখানে বলে দিয়েছে যে তোমার 6 কলাম ক্যাশ রিসিভ জার্নালের কোন কোন ঘর হবে। এখানে বলে দিয়েছে যে ক্যাশে ডেবিট ঘর হবে, সেলস এর ডেবিটে ঘর হবে, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে, এরপর সেলস ক্রেডিট হবে, আদার্স অ্যাকাউন্ট ক্রেডিট হবে, কস্ট অফ গুডস সোল্ড এবং মার্চেন্টাইজ ইনভেন্টরি। অর্থাৎ তোমার যদি জানা শোনা থাকে তাহলে তুমি ইজিলি এই ঘরগুলো বসায় ইজিলি সব কাটতে পারবা। এরপর বলছে ইনসার্ট দ্য বিগিনিং ব্যালেন্স ইন দ্য অ্যাকাউন্ট রিসিভেবল কন্ট্রোলার অ্যাকাউন্ট পোস্ট দ্য জুন ট্রানজাকশন টু দ্য অ্যাকাউন্ট। এর মানে এখানে এটা বোঝাচ্ছে যে আমাদের হচ্ছে এই যে আমরা যে ক্ষতি মানে জার্নালটা করলাম, এই যে প্রত্যেকটা জার্নাল আমরা এখানে করলাম, প্রত্যেকটা জার্নালে তোমাকে আবার খতিয়ান করতে হবে। এখানে বলছে ইনসার্ট দ্য বিগিনিং ব্যালেন্স ইন দ্য অ্যাকাউন্ট রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলের এই যে কন্ট্রোল অ্যাকাউন্ট গুলো আছে এগুলার বিগিনিং ব্যালেন্স নিয়ে তোমাকে কি করতে হবে, খতিয়ান তৈরি করতে হবে। এই যে দেখো প্রত্যেকটা এন্ট্রির সহকারী খতিয়ান তৈরি করা হয়েছে, অর্থাৎ যাদের যাদের কাছ থেকে আমরা টাকা পাই তাদের তাদের নামে, অর্থাৎ ব্যক্তির নামে শুধু, ঠিক আছে। এই যে সাবসিডিয়ারি লেজার যেটা, এইটা সম্পর্কে ধারণা এভাবে রাখবা, সাধারণত আমরা যার কাছ থেকে টাকা পাই তাদের প্রত্যেকের নামে আলাদা খতিয়ান হিসাব তৈরি করতে হয়, অথবা কেউ যদি আমাদের কাছ থেকে টাকা পায় তার নামে আলাদা খতিয়ান তৈরি করতে হয়, ওই ব্যক্তির নাম থাকবে আর বাকিটা অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট পেয়েবল এই কথাগুলো বসা থাকবে, এর বাইরে কিচ্ছুই নাই এখানে। তো এখানে সলভ দেওয়া আছে, তোমরা একটু করার চেষ্টা করো, যদি না পারো এরপর আবারও সলভ ক্লাস নেবো ইনশাল্লাহ। আর তোমরা হচ্ছে ক্লাসগুলা করো, ক্লাসগুলো না করলে কিন্তু সমস্যা। আর কেউ কিছু বলবা? তাহলে আজকে এখানেই থাক। তাহলে নেক্সট দিনে তোমরা 27 তারিখ 9 নম্বর সলভ ক্লাসে জয়েন করো। এই 9 নম্বর সলভ ক্লাসে অনেক কোশ্চেন দেওয়া আছে, এখানে আবার নতুন করে শেখার মতো অনেকগুলো ট্রানজেকশন গুলো আছে। অনুগ্রহ করে এই কোশ্চেন গুলো করো, সলভও দেওয়া আছে, যদি কোশ্চেন করার ক্ষেত্রে একটু সলভ দেখা লাগে সলভ দেখে অঙ্কগুলো করার চেষ্টা করো ইনশাল্লাহ। ওকে।
আর এখানে তো বলেই দিয়েছি যে 2010 থেকে 13 সাল পর্যন্ত কোশ্চেন গুলো একটু দেখার চেষ্টা করো, যদি না পারো সেগুলো ধরে রাখো, সলভ ক্লাসে সমাধান করে নাও, ঠিক আছে? আমরা এরপর নতুন যে টপিকস আছে, এরপর কিন্তু আমাদের যে টপিকস আছে সেটা হচ্ছে কিভাবে আমরা 6-7টা কোশ্চেন করলে শেষ হয়ে যাবে। 6-7টা না, 3-4টা মেবি কোশ্চেন আছে। আমরা একই সঙ্গে জার্নাল শিখবো, লেজার শিখবো, ট্রায়াল ব্যালেন্স শিখবো। মানে একটা কোশ্চেন থাকবে যে কোশ্চেনে জার্নাল করতে বলবে, লেজার তৈরি করতে বলবে, ট্রায়াল ব্যালেন্স করতে বলবে। একদিন বা 2 দিন সলভ ক্লাস নিলে এটা শেষ হয়ে যাবে। এরপর আমরা মেইন জায়গায় আসবো। আমরা যেখানে একটা বেসিক ক্লাস শেষ করছি সেই অংশটুকুর উপর আমাদের সলভ ক্লাস হবে, অর্থাৎ অ্যাডজাস্ট করে ক্লাস হবে। তো আমি এটা অ্যাডজাস্ট করে পরবর্তীতে তোমাদের হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট আসতে চাচ্ছি, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।